নমস্কার, আবারও চলে এসেছি আপনাদের মাঝে। প্রাথমিক টেট পরীক্ষার 2023 যে পরীক্ষা আগামী 24 ডিসেম্বর রবিবার দিন, তারই প্রস্তুতির জন্যে আমরা দ্বিতীয় পর্বে হাজির হয়েছি। আপনারা এই অনুষ্ঠান দেখুন। প্রথম পর্বে বলেছিলাম টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট, প্রাথমিক টেট 2023 পরীক্ষার বিষয়সমূহ। সারা রাজ্যে এই পরীক্ষা হবে বাংলায় একই দিনে। 150 নম্বরের টেট পরীক্ষা, 5টি বিষয় রয়েছে। প্রথম বিষয় শিশু মনস্তত্ত্ব ও উন্নয়ন, 30 নম্বরের প্রশ্ন থাকছে। প্রথম ভাষা, এখানে একটি বোঝার বিষয়, যে মাধ্যমের স্কুলে দরখাস্ত করবেন সেই ভাষার উপর পরীক্ষা হবে 30 নম্বরের। দ্বিতীয় ভাষা ইংরেজি, প্রশ্নের মান 30 নম্বর থাকছে। অঙ্ক 30 নম্বরের, ছোট অঙ্ক। আর থাকছে পরিবেশ বিজ্ঞান নিয়ে 30 নম্বরের প্রশ্ন। আমরা প্রথম পর্বে শুরু করেছিলাম শিশু মনস্তত্ত্ব ও উন্নয়ন বিষয়ক বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনেরই প্রশ্ন আসার একটা সম্ভাবনা রয়েছে। প্রাথমিক টেট পরীক্ষায় নমুনা প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের মাঝে আবারও দ্বিতীয় পর্বে আমরা হাজির হয়েছি। সবাইকে স্বাগত। নজর রাখুন এই দ্বিতীয় পর্বে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, প্রথম ভাষা, বাংলার উপর যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে তার একটু হিন্টস আমরা দিয়ে দিতে চাই, মাথায় রাখবেন। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটি গদ্যাংশ বা পদ্যাংশ দেয়া থাকবে, তা পড়ে নিচে উল্লেখ করা প্রশ্নগুলির সঠিক উত্তর দিতে হবে। আবারও বলছি, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটি গদ্যাংশ দেয়া থাকবে বা পদ্যাংশ থাকবে, তা ভালো করে পড়ার পর নিচে উল্লেখ করা প্রশ্নগুলির সঠিক উত্তর দিতে হবে। উদাহরণ হিসেবে কয়েকটি প্রশ্ন আমরা তুলে ধরছি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। যেমন একটি প্যারাতে শৈল শব্দটি রয়েছে, সেই গদ্যাংশে শৈল শব্দটি রয়েছে। প্রশ্ন হচ্ছে, শৈল শব্দটির বিশেষণ রূপ কি? শৈল শব্দটির বিশেষণ রূপ কি, এটাই প্রশ্ন। শৈল শব্দটির বিশেষণ রূপ হলো, যার উত্তর হচ্ছে শৈলজ। আসবো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের পরের প্রশ্নটিতে। যেসব প্রশ্নগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, এই ধরনের প্রশ্ন থাকার একটা সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনার নিরিখে আমাদের এই প্রশ্নপত্র এই অনুষ্ঠানে তুলে ধরা, যারা পরীক্ষায় বসছেন তাদের সাফল্যের কথা বিবেচনায় রেখে। যেমন গদ্যাংশটিতে বা পদ্যাংশটিতে যদি নীরব শব্দটি থাকে, তাহলে সেই নীরব শব্দটির সন্ধি বিচ্ছেদ করুন, এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা।
নীরব দন্ত্য দীর্ঘী র ব নীরব সন্ধি বিচ্ছেদ করুন। এর উত্তর হচ্ছে নি যুক্ত রব, বিসর্গ থাকছে নি যুক্ত রব, নীরব, এই হচ্ছে উত্তর। নমুনা পরীক্ষার নমুনা প্রশ্ন উত্তরের আরও একটি প্রশ্নে আসছি, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের। রাজপথ, ধরুন ওই গদ্যাংশটিতে বা পদ্যাংশটিতে যদি রাজপথ কথাটি থাকে, সেই রাজপথটা তুলে ধরে প্রশ্ন করা সম্ভাবনা থাকছে। রাজপথ ব্যাস বাক্য কি হবে? আগেই বলেছিলাম শৈল শব্দটির বিশেষণ রূপ কি, যার উত্তর হচ্ছে শৈলজ। 2 নম্বর প্রশ্নটিতে বলেছিলাম নীরব সন্ধি বিচ্ছেদ, নি যুক্ত রব বিসর্গ দন্ত্য। আসছি পরের প্রশ্নে, রাজপথ ব্যাস বাক্য কি হবে? উত্তর হতে পারে পথের রাজা। 2 নম্বর রাজা নির্মিত পথ, 3 রাজ্য নির্মিত পথ, ডি, ABCD করে 4টে উত্তর দেয়া থাকবে। ডি হচ্ছে এদের কোনোটি নয়। রাজপথ ব্যাস বাক্য কি হবে? এ পথের রাজা, বি রাজা নির্মিত পথ, সি রাজ্য নির্মিত পথ, ডি এদের কোনোটিও নয়। সঠিক উত্তরটি বেছে নিয়ে উত্তরটি করতে হবে। রাজপথ ব্যাস বাক্য হবে পথের রাজা। পথের রাজা হচ্ছে রাজপথ। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে পূর্বেই বলেছি একটি গদ্যাংশ বা পদ্যাংশ অংশ বিশেষ তুলে দেয়া থাকবে, তার থেকেই প্রশ্নপত্র হবে। ইংলিশ যে ল্যাঙ্গুয়েজের পরীক্ষা হবে 30 নম্বরের মান, 30 নম্বরের প্রশ্ন উত্তর থাকবে, সেক্ষেত্রেও একটি ইংরেজি প্যারাগ্রাফ তুলে দেয়া হবে, তার থেকে প্রশ্ন হবে এবং তার থেকে উত্তর করতে হবে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আসছি পরের প্রশ্নে। বাংলা ভাষার মাত্রাহীন বর্ণ কয়টি? 9টি, 10টি, 11টি, 12টি। ABCD করে 4টে অপশান থাকবে, সঠিক উত্তরটি বেছে নিতে হবে। প্রশ্নটি হচ্ছে বাংলা ভাষার মাত্রাহীন বর্ণ কয়টি? উত্তর হচ্ছে 11টি। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণের সংখ্যা 11টি। এক্ষেত্রে সঠিক উত্তর বেছে নিতে হবে। পূর্বেই উল্লেখ করেছিলাম প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস ভিত্তিক। 150 নম্বরের পরীক্ষা হবে। এই 150 নম্বরের পরীক্ষায় সময় নির্ধারণ করা রয়েছে 2.5 ঘন্টা। প্রতি প্রশ্নের মান 1 নম্বর, নেগেটিভ মার্কিং থাকছে না। যারা প্রাইমারি বা প্রাথমিক টেট পরীক্ষায় বসতে চলেছেন, এই শিক্ষক নিয়োগের পরীক্ষাতে ক্লাস 1 থেকে 5 ক্লাসের জন্য শিক্ষক নিয়োগের বিষয়টি। সুতরাং প্রশ্ন এবং উত্তর সেই ধাঁচেই হবে, এটা মাথায় রাখবেন। আমি বেঙ্গলি
ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলেছিলাম যে প্রশ্নপত্রের ধরন হবে একটি গদ্যাংশর অংশবিশেষ তুলে দেয়া থাকবে, সেই পদ্যাংশ থাকার সম্ভাবনা আছে, সেই গদ্যাংশ বা পদ্যাংশ থেকে প্রশ্ন থাকবে, তার থেকে উত্তর করতে হবে। 4টে অপশান থাকার একটা সম্ভাবনা রয়েছে। প্রথমে ওই গদ্যাংশ বা পদ্যাংশটি ভালো করে পড়ে নেবেন, তারপর নিচে উল্লেখ করা প্রশ্নগুলির সঠিক উত্তর বেছে নিতে পারবেন। যেমন উদাহরণ হিসেবে আমরা বলেছিলাম রাজপথ, ওই গদ্যাংশের মধ্যে এই রাজপথ শব্দটি রয়েছে, সেই রাজপথ ব্যাস বাক্য কি হবে? এ পথের রাজা, বি রাজা নির্মিত পথ, 3 সি রাজ্য নির্মিত পথ, ডি এদের কোনোটিও নয়। সঠিক উত্তর হচ্ছে রাজপথ ব্যাস বাক্য হলো পথের রাজা। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা প্রথম পর্বে আমরা শিশু মনস্তত্ত্ব ও উন্নয়ন এই সংক্রান্ত প্রশ্নে ছিলাম। দ্বিতীয় পর্বে আমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ প্রাথমিক টেট পরীক্ষার ক্ষেত্রে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপর আলোচনা করলাম। পরবর্তী সময় আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের কি ধরনের প্রশ্ন হতে পারে তার একটা পূর্বাভাস আমরা দেব। পাশাপাশি ম্যাথ গণিতের উপর যেসব প্রশ্ন, যে ধরনের প্রশ্নগুলি থাকে তা আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সাফল্যের জন্য, যারা পরীক্ষায় বসবেন বা ভবিষ্যতে বসার চেষ্টা করবেন তাদের কথা ভেবেই। আর এই কাজে আমাদের একটি বিশেষজ্ঞ টিম নিরলস পরিশ্রম করে থাকেন। ম্যাথ গণিতের যেসব প্রশ্নগুলি, যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তারই একটা পূর্বাভাস আমরা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন। ম্যাথমেটিক্সের যেসব প্রশ্নগুলো প্রাথমিক টেট পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে ঠিক সেই ধরনের প্রশ্ন আমি তুলে ধরার চেষ্টা করব, আপনারা নজর রাখবেন। আসবো প্রথম গণিত বা ম্যাথের প্রশ্নটিতে। গণিত সবচেয়ে বেশি সহায়তা করে এ দক্ষতা বৃদ্ধিতে, বি জ্ঞান আহরণে, 3 মানসিক শক্তি উন্নয়নে, 4 বা ডি জটিল সূত্র প্রয়োগে। প্রশ্নটা বোঝার জন্যে আরও একবার করছি। গণিত সবচেয়ে বেশি সহায়তা করে এ দক্ষতা বৃদ্ধিতে, জ্ঞান আহরণে, 3 মানসিক শক্তি উন্নয়নে, ডি জটিল সূত্র প্রয়োগে। এর সঠিক উত্তরটি বেছে নিতে হবে আপনাদের। আমি একটি পূর্বাভাস তুলে ধরলাম প্রশ্নের ধরনের। গণিত সবচেয়ে বেশি সহায়তা করে দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে নয়, জ্ঞান আহরণের ক্ষেত্রে নয়, মানসিক শক্তি উন্নয়নে গণিত সবচেয়ে বেশি সহায়তা করে। আসব ম্যাথমেটিক্স বা গণিতের অঙ্কের যে ধরনের প্রশ্ন আসে তারই একটা আভাস দেওয়ার চেষ্টা আমাদের থাকছে, আপনারা নজর রাখুন। প্রথম 48টি জোড় সংখ্যার গড় কত হবে? প্রথম 48টি জোড় সংখ্যার গড় কত হবে, এটাই ছিল প্রশ্ন। প্রথম 48টি জোড় সংখ্যার গড় কত হবে? এ
48, বি 49, সি 50, ডি 47। এই চারটি উত্তর তুলে ধরা হলো। আমাদের এখন প্রশ্ন হচ্ছে, প্রশ্নটি ছিল প্রথম 48টি জোড় সংখ্যার গড় কত হবে। তাহলে অঙ্কটি করতে হবে। এর অ্যান্সার হবে প্রথম n সংখ্যক জোড় সংখ্যার গড় n + 1 = 48 + 1, যার উত্তর হচ্ছে 49 বা 49। তাহলে প্রশ্নটি ছিল প্রথম 48টি জোড় সংখ্যার গড় কত হবে। এতে ছিল উত্তরে 48, বিতে হচ্ছে 49, সিতে হচ্ছে 50 আর ডিতে হচ্ছে 47। সঠিক উত্তরটি বেছে নেওয়ার বিষয়। এর উত্তর হচ্ছে 49। কি করে? প্রথম n সংখ্যক জোড় সংখ্যার গড় n + 1 = 48 + 1। 48-এর সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 49। অঙ্কের ক্ষেত্রে আরও একটি সম্ভাবনাময় প্রশ্নতে আসছি। এই ধরনের প্রশ্ন আসার একটা সম্ভাবনা থাকছে, সুতরাং এই ধরনের প্রশ্নই প্রস্তুতির জন্য বেছে নেবেন। বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত 19:20 হলে শতকরা ক্ষতির হার কত হবে। প্রশ্নটি আবার আসছি, যেহেতু অঙ্কের প্রশ্ন একটু বোঝার সময় লাগে। বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত 19:20 হলে শতকরা ক্ষতির হার কত হবে। তাহলে অঙ্ক করতে হবে। এ 5%, বি 6%, সি 7%, ডি 8%। তাহলে সঠিক উত্তরটি আপনাকে বেছে নিতে হবে। আমি প্রশ্নটা রেখেছিলাম বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত 19.20 হলে 19:20 হলে শতকরা ক্ষতির হার কত হবে। তাহলে অঙ্কটা করার বিষয়, 1 টাকায় ক্ষতি হয় 1/20 টাকা, 100 টাকায় ক্ষতি হয় 100/20, কাটাকুটি করলে 5% ক্ষতি হয়। শতকরা ক্ষতির হার বলেছে, সুতরাং 5 হবে উত্তর। 5% ক্ষতি হয়। এতে ছিল 5%, বিতে ছিল 6%, সিতে ছিল 7%, ডিতে ছিল 8%। তাহলে 1 টাকায় ক্ষতি হয় 1/20 টাকা, 100 টাকায় ক্ষতি হয় 100/20, 5×20 100, সুতরাং কাটাকুটি করলে 5 আসে, তাহলে 5%। অঙ্কের কিছু প্রশ্নের প্রাথমিক ধারণা দিলাম। এই ধরনের প্রশ্ন আসার একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে, সুতরাং এই ধরনের প্রশ্ন পরীক্ষা প্রস্তুতির জন্য বেছে নেবেন। আমরা আসব পরের বিষয়টিতে। ম্যাথের বিষয় করলাম। এবার আমরা আসছি পরিবেশ বিজ্ঞান।
পরিবেশ বিজ্ঞানের 30 নম্বর রয়েছে। এই সব পরিবেশ বিজ্ঞানের যেসব প্রশ্নগুলি রয়েছে তার থেকে সলিড নম্বর আপনি পেতে পারেন যদি প্রিপারেশন ঠিক মতো নেওয়া হয়। পরিবেশ বিজ্ঞানের এনভায়রনমেন্টাল স্টাডিজ, পরিবেশ বিজ্ঞানের অতি সাধারণ এবং সহজ সরল প্রশ্নই হয়। চোখ কান খোলা রাখলেই এইসব প্রশ্নের যথাযথ উত্তর দেয়া সম্ভব হয়। সুতরাং পরিবেশ বিজ্ঞানের যে 30 নম্বর রয়েছে সেই 30 নম্বর যাতে পেতে পারেন তারই একটা আভাস আমরা দিতে পারি। আপনারা নজর রাখুন আমাদের এই পর্বে। পরবর্তী সময়ে প্রাথমিক টেট পরীক্ষার আরও কিছু নমুনা প্রশ্নোত্তর 5টি বিষয়ের উপর আমরা আলোকপাত করব। গুরুত্ব সহকারে নিজেদের পরীক্ষা প্রস্তুতির জন্য দেখবেন এবং চর্চা করবেন। আসছি পরিবেশ বিজ্ঞানের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে। পরিবেশ বিজ্ঞানের যেসব প্রশ্ন আসার একটা সম্ভাবনা রয়েছে সেই সব প্রশ্নের বিষয়েই আমরা আমাদের বিশেষজ্ঞ টিম তুলে ধরার চেষ্টা করছে। আপনারা দেখতে থাকুন। আসছি প্রথম প্রশ্নে। বিশ্বে কোন দেশে সবচেয়ে বেশি নলকূপ রয়েছে? জীবন বিজ্ঞান পরিবেশ বিজ্ঞানের যে প্রশ্ন সেই প্রশ্নের ধাঁচ ঠিক এই ধরনের হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বিশ্বে কোন দেশে সবচেয়ে বেশি নলকূপ রয়েছে? উত্তর হচ্ছে এ পাকিস্তান, বি আফগানিস্তান, 3 সি শ্রীলঙ্কা, ডি হচ্ছে ভারত। এরকম অপশান থাকবে। তার থেকে সঠিক উত্তর আপনাকে বেছে নিতে হবে। বিশ্বে কোন দেশে সবচেয়ে বেশি নলকূপ রয়েছে? পরিবেশ বিজ্ঞানের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপনাদের সামনে এই টেট পরীক্ষার প্রাথমিক টেট পরীক্ষার বিষয়ে আমরা তুলে ধরছি। বিশ্বে কোন দেশ সবচেয়ে বেশি নলকূপ কোন দেশে সবচেয়ে বেশি নলকূপ রয়েছে? উত্তর হচ্ছে ভারত। তাহলে ডি এটাই উত্তর। আর বিশ্বে কোন দেশে সবচেয়ে বেশি নলকূপ রয়েছে সেটা হচ্ছে ভারতে। আসছি পরিবেশ বিজ্ঞানের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। উদ্ভিদের কোন অংশ জলকে বাষ্পীভূত করে থাকে? উদ্ভিদের কোন অংশ জলকে বাষ্পীভূত করে থাকে? 1, 2, A, B, C, D করে 4টে অপশান থাকছে। উদ্ভিদের কোন অংশ জলকে বাষ্পীভূত করে থাকে? এর উত্তর হচ্ছে স্টোমাটা। উদ্ভিদের কোন অংশ জলকে বাষ্পীভূত করে থাকে? উত্তর হচ্ছে স্টোমাটা। আসছি পরের প্রশ্নটিতে। কোন শক্তি একটি সৌর কোষ দ্বারা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়? প্রশ্নটা বোঝার জন্য আরও একবার বলছি। কোন শক্তি একটি সৌর কোষ দ্বারা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে? এর উত্তর হচ্ছে সৌর শক্তি। আমাদের প্রশ্নটি ছিল কোন শক্তি একটি সৌর কোষ দ্বারা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়? এর উত্তর হচ্ছে সৌর শক্তি।
বিভিন্ন রকম 4টে অপশান থাকবে, তার থেকে উত্তর বেছে নিতে হবে। এর উত্তর হচ্ছে সৌরশক্তি। আসছি পরিবেশ বিজ্ঞানের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই ধরনের প্রশ্ন পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে আসার সম্ভাবনা থাকছেই। আপনার সাফল্যের জন্যই, প্রাথমিক টেট পরীক্ষায় আপনার সাফল্যের জন্যই আমাদের এই অনুষ্ঠান। আপনারা দেখুন এবং এই ধরনের প্রশ্নই চর্চা করুন। ডেঙ্গু রোগের বাহক কোন ধরনের মশা? ABCD করে 4টে অপশান থাকছে। আমাদের প্রশ্নটি হচ্ছে ডেঙ্গু রোগের বাহক কোন ধরনের মশা? এই প্রশ্নের উত্তর কম বেশি সবাই জানেন। ডেঙ্গু রোগের বাহক কোন ধরনের মশা? আরও একবার প্রশ্নটি বলছি, ডেঙ্গু রোগের বাহক কোন ধরনের মশা? উত্তর হচ্ছে এডিস মশা হচ্ছে ডেঙ্গু রোগের বাহক। পরিবেশ বিজ্ঞানের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে আসছি। এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, সুতরাং প্রস্তুতি নিন। বন্য প্রাণী সপ্তাহ কবে পালিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের প্রশ্নই আসে সাধারণত। বন্য প্রাণী সপ্তাহ কবে পালিত হয়? এক সপ্তাহ ধরে বন্য প্রাণী সপ্তাহ হিসেবে পালন করা হয়। 1 অক্টোবর থেকে 7 অক্টোবর। মাথায় রাখতে হবে 1 অক্টোবর থেকে 7 অক্টোবর পর্যন্ত 1 সপ্তাহ ব্যাপী বন্য প্রাণী সপ্তাহ পালিত হয়। প্রশ্নের অবশ্যই অপশান থাকবে 1 অক্টোবর থেকে 7 অক্টোবর পর্যন্ত বন্য প্রাণী সপ্তাহ পালিত হয়ে থাকে। আসবো পরের প্রশ্নে। পদার্থের কোন অবস্থায় অণুগুলির মধ্যে দূরত্ব সর্বনিম্ন? পদার্থের কোন অবস্থায় অণুগুলির মধ্যে দূরত্ব সর্বনিম্ন? উত্তর হচ্ছে কঠিন। আসছি পরিবেশ বিজ্ঞানের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। বাতাসে সর্বাধিক পরিমাণে কোন গ্যাস পাওয়া যায়? বাতাসে সর্বাধিক পরিমাণে কোন গ্যাস পাওয়া যায়? উত্তর হচ্ছে নাইট্রোজেন গ্যাস বাতাসে সর্বাধিক পরিমাণে পাওয়া যায়। পরিবেশ বিজ্ঞানের প্রাইমারি টেট পরীক্ষায় 2023 পরীক্ষা 24 ডিসেম্বর রবিবার, তারই প্রস্তুতির জন্যে শনিবার আমরা আপনাদের প্রস্তুতির জন্য টেট পরীক্ষার কিছু নমুনা প্রশ্ন উত্তর নিয়ে ফের আলোচনায় আসব। আপনারা দেখতে থাকুন। আপনাদের সাফল্যের জন্যই আমাদের এই অনুষ্ঠান। আমাদের প্রশ্ন ছিল বাতাসে সর্বাধিক পরিমাণে কোন গ্যাস পাওয়া যায়? উত্তর হচ্ছে নাইট্রোজেন। আসব পরিবেশ বিজ্ঞানের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। মানব দেহের জৈব রাসায়নিক পরীক্ষাগার কোনটি? মানব দেহের জৈব রাসায়নিক পরীক্ষাগার কোনটি? উত্তর হচ্ছে লিভার। মানব দেহের জৈব রাসায়নিক পরীক্ষাগার হচ্ছে লিভার। আর এই উত্তরের সাথে সাথেই আজকের পরিবেশ বিজ্ঞান বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের যে ধরনের প্রশ্ন আসে, পাশাপাশি ম্যাথ, প্রাইমারি টেট পরীক্ষার জন্য যে ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নের আলোকপাত করলাম। আগামী কাল
আমরা প্রাথমিক টেট পরীক্ষার আরও কিছু নমুনা প্রশ্নোত্তর নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনারা অনুষ্ঠান দেখুন, অন্যকে দেখার সুযোগ করে দিন, সাবস্ক্রাইব করুন। আজকের মতো শেষ করলাম।